সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাসে প্রতিবারের মতো আজকেও আমি উপস্থিত হয়েছি, মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক বাংলা, লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা ধারাবাহিক আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করতেছি। আর এই সিলেবাস ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি তা হচ্ছে বাক্য। বাক্য নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি যে বাক্যের গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী, আর বাংলা বাক্যগুলো সম্পর্কে সম্যক পরিচয় দিয়েছি। কিন্তু আজকে আমি তোমাদের বাংলা বাক্য নিয়ে যে বিষয়টি আলোচনা আনবো তা হচ্ছে অর্থানুসারে বাংলা বাক্যের শ্রেণীবিভাগ। আমরা উৎপত্তি একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক এই বিষয়ে আলোচনা করেছি। তারপরে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী এই বিষয়টাও আলোচনা করেছি। কিন্তু তোমরা মনে রাখবা যে বাক্য পরিবর্তন করতে গেলে অবশ্যই অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। যদি না জানি তাহলে বাক্য পরিবর্তন করা যাবে না। আমি মনে করেছিলাম যে আজকে বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব, কিন্তু আলোচনা করতে গিয়ে দেখি যে আগে আমাদের অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগগুলো জানা দরকার। তো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বাক্যের শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। আর তোমরা এই বাক্যের শ্রেণীবিভাগগুলো ভালোভাবে, বাক্যের বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝবা, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে বাক্যগুলো যখন আমরা পরিবর্তন করব তখন কিন্তু এই বাক্যের বৈশিষ্ট্যগুলো জানতেই হবে, নাহলে আমরা সঠিকভাবে বাক্য পরিবর্তন করতে পারবো না। আর বাংলা দ্বিতীয় পত্রের এই বাক্য পরিবর্তন একটা সহজ এবং ভালো মার্কস পাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম। এই বাক্যগুলো 5টা বাক্য লিখলেই তোমরা 5 মার্কস পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আসি এখন বাক্য পরিবর্তন নিয়ে আলোচনায়। বাক্য পরিবর্তন বা অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনায়। আমরা অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে গেলে দেখি যে অর্থ অর্থাৎ ভাব, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা বাক্য যখন বলি বাক্যটার ভাবটা একরকম হয়। একই বাক্য দেখা যাচ্ছে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এই বাক্যের অর্থগুলো যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি তাহলে আমরা বাক্য পরিবর্তনগুলো করতে পারবো। তাহলে অর্থানুসারে বাংলা বাক্যকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। 7 ভাগে বলতে কি কি আছে আমার ধারাবাহিক আলোচনায় আসি। প্রথমত আছে আমাদের বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বা নির্দেশক বাক্য। যে বিবৃতিমূলক, বর্ণনামূলক বা নির্দেশক বাক্যগুলোর যদি আমরা সংজ্ঞায় জানতে চাই তাহলে দেখা যাবে যে সাধারণত হ্যাঁবোধক বা নাবোধক বাক্যগুলোকেই আমরা বিবৃতিমূলক বাক্য বলে থাকি। বিবৃতিমূলক বাক্য বলে তাকে সেগুলো বর্ণনামূলক বাক্য বলে ও হ্যাঁবোধক বাক্য বলে। অর্থাৎ এটা আমরা যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে বাক্যে কোনো ঘটনার ভাব বা তথ্য থাকে এবং সে বক্তব্যকে সাধারণত বিবৃতি বা নির্দেশ করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলা হয়। যেমন মালা বই পড়ে আমি বর্ণনা করতেছি, সে বাড়ি যায়, মালা বই পড়ে, সে কলেজে যায়, সে স্কুলে যায়, আমি রোজ সকালে হাঁটি। এগুলা হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্যটাকে আবার দেখা যাচ্ছে যে দুই ভাগে ভাগ করা যায়। বর্ণনামূলক বা নির্দেশক বাক্য। এই নির্দেশক বাক্য দুই ধরনের যে বাক্যগুলো আছে আমাদের তা হচ্ছে, একটি হলো অস্থিবাচক, অস্থি মানে হলো হাবোধক বাক্য, আর একটা হলো না বোধক বাক্য। হাবোধক বাক্য, এটি হলো হাবোধক বাক্য। এই বাক্য দ্বারা কোনো বিষয়ে বর্ণনা করা যায়। যেমন আমি রানা কলেজে যাই, এটা বললাম। এরপরে আছে না বোধক বাক্য। না বোধক বাক্য যেটা বলা হচ্ছে যে এই বাক্যটাতে নেতিবাচক অর্থ প্রকাশ করে, অর্থাৎ না বোধক। যেমন এই নেতিবাচক বাক্যে আমরা দেখতে পাই যে এই বাক্যগুলো বর্ণনামূলক নাবোধক বাক্য। এই বাক্য দিয়ে বক্তার কোনো বিষয়ে নাবোধক অর্থ প্রকাশিত হয়। যেমন আজ বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, এটা নাবোধক অর্থ আমরা প্রকাশ করতেছি। আজ বাবা বাড়ি নেই বা কাল বাবা বাড়ি ছিল না, এগুলা হলো নেগেটিভ বা নাবোধক বাক্য। এই বাক্যগুলো তাহলে হাবোধক পাইলাম আবার নাবোধক পাইলাম। মনে রাখতে হবে যে আমরা নির্দেশক বাক্যগুলোকে দুই ভাগে পাইলাম, একটা হলো হাবোধক বাক্য আর একটা হলো নাবোধক বাক্য। হাবোধক বাক্য আমরা বিবৃতিমূলক বাক্য মানে হাবোধক অর্থ প্রকাশ করে থাকি, নাবোধক বাক্যটাতে আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকি। এরপরে আসলো আমাদের প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন মানে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা, এই প্রশ্নগুলো বাক্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। আমরা যদি বাক্যের বাক্যের বর্ণনা দিয়ে বলতে থাকি, এই বাক্য দিয়ে আমরা কোনো কিছু বিষয়ে জিজ্ঞাসা বা কোনো বিষয়ে প্রশ্ন প্রকাশ পাই,
এই বাক্যগুলো দিয়ে প্রশ্ন প্রকাশ পায়। এই প্রশ্নবোধক বাক্যগুলোকে আবার দু ধরনের, দুই স্টাইলে আমরা প্রশ্ন করতে পারি। এক নম্বর প্রশ্ন হলো হ্যাঁ বোধক অথবা না বোধক, অর্থাৎ হ্যাঁ অথবা না, অর্থাৎ উত্তর দিয়ে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটা হলো হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্ন। যেমন তুমি কি কলেজে পড়ো, উত্তরে কি বলবো, হ্যাঁ আমি কলেজে পড়ি, বা না আমি কলেজে পড়ি না। এই হ্যাঁ না দিয়ে যখন উত্তর পাচ্ছি, এটা হলো হ্যাঁ বোধক বা না বাচক প্রশ্নসূচক বাক্য। আর এই বাক্যগুলো হ্যাঁ না দিয়ে উত্তর প্রকাশ করা হয়। তুমি কি কলেজে পড়ো, এই কিটা এখানে ঋষিকার হতো। আচ্ছা যাই হোক, তোমরা এখানে আমি বলে রাখি যে কোন প্রশ্নবোধক বাক্যে যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর আসে, তখন ওই কিটা কিন্তু কয় ঋষিকার হবে। আর যদি বাক্য দিয়ে উত্তর দিতে হয় তখন কিন্তু আমাদের কয় দীর্ঘিকার হবে, কয়ের সঙ্গে দীর্ঘিকার। যেমন এখানে প্রশ্ন, তুমি কি কলেজে পড়ো, হ্যাঁ আমি কলেজে পড়ি, বা না আমি কলেজে পড়ি না। তাহলে এখানে কয় ঋষিকার হবে। আর তোমার মানে এরপর যদি বলেছে তোমার নাম কি, যদি আমি জিজ্ঞাসা করি তোমার নাম কি, তখন এই কিটা আবার দীর্ঘিকার হবে। এখানে কিন্তু হ্যাঁ না দিয়ে উত্তর আসছে না, এই জন্য এটা কয় দীর্ঘিকার হবে। এটা আমি প্রাসঙ্গিক করে তোমাদের বলে রাখলাম, এই কথাটা মনে রাখবা। আচ্ছা, হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্য আমরা পরিচয় হলাম। এরপরে আসি বস্তুগত প্রশ্ন। বস্তুগত প্রশ্ন মানে বস্তুগত প্রশ্ন হতে পারে, যেমন জাতীয় স্মৃতিসৌধ কোথায়, এটা এই প্রশ্নটা যদি আমি করি, এখানে হ্যাঁ না দিয়ে উত্তর আসে না, তখন কিন্তু বস্তুগত বা কোনো কিছু বিষয় দিয়ে উত্তর দিতে হবে। তুমি কেন কলেজে পড়ো, এখন আমি কেন কলেজে পড়ি, এটা কিন্তু বর্ণনা হ্যাঁ বোধক বা না বোধক, হ্যাঁ না দিয়ে উত্তর আসে না। আমি কলেজে কেন পড়ি, তখন বর্ণনা দিতে হচ্ছে, বা জাতীয় স্মৃতিসৌধ কোথায়, এটা প্রশ্ন করতে হচ্ছে। এইগুলো যদি আমরা ধারাবাহিকভাবে পড়ে থাকি, তাহলে আমাদের এটা হলো বস্তুগত প্রশ্ন, আর ওটা হলো হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্ন। এরপরে আমরা আসি তোমাদের পরের স্লাইডে, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা আমরা জানি যে মানে অনুজ্ঞাটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, এটা হলো অনুজ্ঞা। এই অনুজ্ঞা আদেশ, উপদেশ বা অনুরোধ ইত্যাদি বোঝায়। আমরা অনুজ্ঞার বাক্যের সংজ্ঞায় এইভাবেই বলতে পারি, যে বাক্য দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই অনুজ্ঞাসূচক বাক্য আমরা উদাহরণ দিয়ে একটু পরিচয় হয়ে নেই। অনুজ্ঞাসূচক বাক্যগুলো যেমন আদেশ, যেমন ঘর থেকে বের হয়ে যাও, এটা কিন্তু আদেশ বাচক এটা। আচ্ছা, তারপরে আসলো আমাদের অনুরোধ, দয়া করে বইটি দিন, এটা অনুরোধ বোঝাচ্ছে। তারপরে দেখো উপদেশ আছে, অযথা ঋণ করিও না, এটা হলো উপদেশ। তারপরে নিষেধ আছে, অনুমতি ছাড়া কখনো অধ্যক্ষের কক্ষে প্রবেশ করবে না, তাহলে এটা হলো নিষেধ। তাহলে আদেশ, উপদেশ, নিষেধ। আমরা প্রস্তাবও পাই যে রানা চলো কোথাও ঘুরতে যাই। এই যে প্রশ্নগুলো বললাম, এইগুলো সবগুলাই কিন্তু আদেশসূচক বাক্য। এই আদেশ ও অনুজ্ঞাসূচক বাক্য, এই অনুজ্ঞাসূচক বাক্যের বৈশিষ্ট্যগুলো যখন আমরা জানবো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, এগুলো আসলে ইম্পারেটিভের অর্থাৎ আদেশসূচক বাক্যের মধ্যে পড়ে, তাহলে আমরা আদেশসূচক বাক্যগুলোকে, নির্দেশক বাক্যটাকে আদেশ করতে পারবো। এই বাক্যগুলোর সঙ্গে আমাদের সুনির্দিষ্ট পরিচয় থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের জন্য সমস্যা হতে পারে। আবার হোক না হোক, এই বিষয়গুলো আমরা সম্যক ধারণা রাখবো। এরপরে আমরা আসতেছি আদেশসূচক বাক্যের পরে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য, যে বাক্যে ইচ্ছা, উচ্ছ্বাস, প্রার্থনা প্রকাশ পায়, তাকে ইচ্ছাসূচক বাক্য বলে। ইচ্ছ্বাস, উচ্ছ্বাস, প্রার্থনা, তিনটা বৈশিষ্ট্যই আমাদেরকে জানতে হবে। যেমন ইচ্ছা প্রকাশ পাচ্ছে, আমার যেতে ইচ্ছে করে গ্রামের বাড়িতে, এটা ইচ্ছাসূচক বাক্য। তাহলে আমার গ্রামের বাড়িতে যেতে আমি আগ্রহ প্রকাশ পাচ্ছি। আবার প্রার্থনা আছে, প্রার্থনা বানানটা একটু ভুলেছে, আচ্ছা প্রার্থনা তোমার আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা প্রার্থনা। উচ্ছ্বাস, ওহ আমার ভাই জিপিএ 5 পেয়েছে, এটা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা প্রার্থনা সূচক বাক্য পাইলাম, ইচ্ছা সূচক বাক্য পাইলাম, উচ্ছ্বাসও পাইলাম। তো এই বাক্যের বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের যে ব্যাকরণ বই আছে, তোমরা একটু তোমাদের ব্যাকরণ বইয়ের সঙ্গে মিলাই পড়বা, ওখানে উদাহরণ, আরো প্রচুর উদাহরণ আছে। সুতরাং অর্থের শ্রেণী বিভাগটা আজকে তোমরা মিলিয়ে সুন্দরভাবে পড়ে ফেলবে ইনশাআল্লাহ। এরপরে দেখি আমরা 5 নম্বরে আসতেছি, যে 5 নম্বরে পাচ্ছি কার্যকারণাত্মক বাক্য। কার্যকারণাত্মক বলতে কি, কার্যকারণ বোঝাবে, যদিও, যদি ইত্যাদি অব্যয় বা ভাবের মাধ্যমে যদি কোনো যে বাক্য গঠিত হয় এবং যাতে কার্যকরণ অর্থ প্রকাশ পায়। মেইন কথা হলো কার্যকরণ অর্থ যদি প্রকাশ পায়, তাকে কার্যকারণাত্মক বাক্য বলা হবে। যেমন আসি আমরা
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? তাহলে এই দুঃখ ছাড়া মোহিতের সুখ লাভ হয় না, এটা হলো শর্ত, কার্যকারণাত্মক শর্ত। তারপরে আবার আছে নিয়ম না কানুন না মানলে জীবনে উন্নতি করা যায় না, এটা নিয়ম। তাহলে জীবনে উন্নতি করতে গেলে অবশ্যই নিয়ম কানুন মানতে হবে, এটা হলো কার্যকরণ। নিয়ম কানুন মানার কার্যকরণে জীবনে উন্নতি করা। আচ্ছা, বিশ্বের বুকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এটা স্বীকৃতি। তাহলে এটা তোমরা একটু মনে করে ফেলবা। আর আমরা পরবর্তী স্লাইডে আসতেছি, পরবর্তী কার্যকরণাত্মক পরে আসে আমাদের সংশয়সূচক বাক্য বা সন্দেহাত্মক বাক্য। মানে কিছু কিছু বাক্য আছে যেগুলোতে আমরা সংশয় সন্দেহ প্রকাশ করি, এই বাক্যগুলোতে আমরা একটু আইডিয়া নিব। সেটা হচ্ছে, দেখো, এ ধরনের বাক্যে নির্দেশক বাক্য বক্তব্য বিষয় সম্পর্কে সংশয়, সন্দেহ, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি ভাব প্রকাশিত হয়। যেমন এখানে উদাহরণে আসি আমরা। উদাহরণে দেখা যাচ্ছে, এ ধরনের বাক্যে হয়তো, বুঝি, বুঝি বা সম্ভবত, বোধ হয়, নাকি, নিশ্চয় ইত্যাদি সন্দেহ প্রকাশিত হয়। ক্রিয়া বিশেষণ এগুলো যুক্ত হয়ে এই বাক্যটা গঠন হয়ে থাকে। যেমন এখানে আমরা আসি, লোকটা খারাপ বোধ হয়, মনে হয় সুমন পরীক্ষায় পাশ করবে। তাহলে লোকটা খারাপ বোধ হয়, এটি সন্দেহ প্রকাশ করতেছে। মনে হয় সুমন পাশ করবে, সে পাশও করতে পারে, ফেলও করতে পারে। তাও এই বিষয়টা তোমরা একটু ভালো করে ভাবে যদি পড়া যায়, আমার মনে হয় এটা ইজি হয়ে যাবে। তারপরে আমরা আসি 7 নম্বরে। 7 নম্বর বাক্য, অর্থাৎ এখানে আবেগসূচক বাক্য আছে। এই বাক্যটা দ্বারা মনের ভাবাবেগ প্রকাশিত হয়, অর্থাৎ যে বাক্য দ্বারা আশ্চর্য কিছু বোঝায় বা বিস্ময়, হর্ষ, ঘৃণা, বিষাদ, ক্রোধ, সর্ত, ভয়, শোক ইত্যাদি প্রকাশিত হয়, তাকে আবেগসূচক বাক্য বলে। এই আবেগসূচক বাক্য দেখা যাচ্ছে এখানে আমরা পাই যে বিস্ময়ে, তাজ্জব ব্যাপার, সমুদ্রে কি ভীষণ গর্জন, ঢেউগুলো পাহাড়ের মতো উচ্চ, পাহাড়ের মতো। এই যে আমি এখানে বিস্ময় প্রকাশ পাচ্ছি, আমি তো ভয়ে মরি। এটা একটাই বাক্য, এটা একটাই উদাহরণ, সব এটা দেখবা বিস্ময় প্রকাশ পেল এখানে। আর একটা হর্ষ প্রকাশ, ওরে আমরা ক্রিকেট খেলায় জিতেছি, এইটা হলো বিস্ময় প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তারপরে আরো আছে ঘৃণা আছে, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। ঘৃণা আছে, বিষাদ আছে, হায় হায় কোন অকুল সাগরে ভাসিয়ে আমরা আমায় চলে গেলে, এটা হলো বিষাদ প্রকাশ পাচ্ছে। তারপরে ক্রোধ প্রকাশ পাচ্ছে, আমার সঙ্গে বাটপারি, তোমায় দেখে নেব, এগুলা ক্রোধ প্রকাশ পাচ্ছে। তাহলে এই পর্যন্ত, এই যে বাক্য 7 নম্বর পর্যন্ত আমরা পড়লাম, এই বাক্যগুলো তোমরা অবশ্যই অর্থানুসারে শ্রেণীবিভাগ অর্থগুলো ভালো করে পড়তে হবে। তাহলে আমরা এর পরবর্তী লেকচারে আমরা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সুস্থতার সঙ্গে ভালো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সাবধানে চলবে। আবার তোমাদের বাড়িতে নিজের পড়াশোনাগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। আর ক্লাস যতদিন না হয় ততদিন পর্যন্ত আমরা অনলাইনে আছি। কোনো সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে ফোন দিবা, সমস্যা নেই। আর আমার নাম্বার ওয়েবসাইটেও আছে, তোমাদের কাছে অনেকের কাছে আছে, বা তোমরা সংগ্রহ করতে পারো, কোনো সমস্যা নেই। কিংবা ইউটিউবে তোমরা মন্তব্য দিতে পারো, ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা আজ বাক্য নিয়ে আলোচনা করছি। এর আগে বাক্যের একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। আর আজকে আমরা আলোচনা করলাম বা অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ। এর পরবর্তীতে আমরা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার আলোচনা এই পর্যন্ত এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ।